সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলেই আপনারা যে যার অবস্থানে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল আপনাদের প্রতি। যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সব সময় বোমা বা মিসাইল নয়। কখনো কখনো একটি রাষ্ট্রকে ধ্বংসের কিনারায় নিতে যথেষ্ট হয় তার শ্বাসনালী চেপে ধরা। আজ ইরান ঠিক সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। হরমুজ প্রণালী, যে জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পরিবাহিত হয়, সেই পথ ঘিরে আমেরিকার সামরিক ও অর্থনৈতিক অবরোধ শুধু ইরানের নৌ চলাচল থামায়নি, বরং তার অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত হেনেছে। বন্দর অবরুদ্ধ, তেল রপ্তানি সংকুচিত, বৈদেশিক মুদ্রা প্রবাহ বিপর্যস্ত, শিল্প খাতে কাঁচামাল সংকটে, ব্যাংকিং ব্যবস্থায় ডলার সংকট, আর সাধারণ মানুষের জীবনে দ্রব্য মূল্যের আগুন। সব মিলিয়ে ইরান এমন এক অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছে যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়া শুধু সামরিক নয়, রাষ্ট্রনৈতিক দিক থেকেও আত্মঘাতী হয়ে উঠতে পারে। বাইরে থেকে তেহরান এখনো কঠোর ভাষায় প্রতিরোধের ঘোষণা দিচ্ছে। মিসাইল, ড্রোন, হুমকি ও প্রতিরোধের বক্তব্য তারা নিজেদের অটল দেখাতে চাইছে। কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন, জ্বালানি বাজার আর অর্থনৈতিক সূচকগুলো অন্য এক গভীর বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। ইরান সম্ভবত ভেতরে ভেতরে এক নিয়ন্ত্রিত সমঝোতার পথ খুঁজছে। কারণ ইতিহাস বলে, অনেক রাষ্ট্র যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনৈতিক ক্লান্তিতে ভেঙে পড়ে। যখন বন্দরে জাহাজ থামে, কারখানায় উৎপাদন কমে, মুদ্রা দুর্বল হয়, জনগণের ক্ষোভ বাড়ে এবং মিত্ররাও সীমিত সমর্থনে সরে আসে, তখন সবচেয়ে কঠোর রাষ্ট্র শেষ পর্যন্ত আলোচনার টেবিলের দিকে তাকাতে বাধ্য হয়। এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব আমেরিকার অবরোধ ইরানের কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তেল, ব্যাংকিং, খাদ্য, শিল্প, বন্দর ও সামরিক অর্থনীতিতে কতটা চাপ তৈরি হয়েছে, কেন দীর্ঘমেয়াদী যুদ্ধ এখন ইরানের জন্য ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ, কেন উপরে উপরে শক্ত অবস্থান দেখালেও ভেতরে ভেতরে তেহরান নেগোসিয়েশনের দিকে ঝুঁকছে এবং এই সংকট মধ্যপ্রাচ্য বিশ্ব অর্থনীতিকে কোথায় নিয়ে যেতে পারে। কারণ এটি শুধু ইরান বনাম আমেরিকার সংঘাত নয়, এটি আধুনিক বিশ্বের সেই নির্মম বাস্তবতা যেখানে একটি রাষ্ট্রকে মাটিতে নামাতে কখনো কখনো যুদ্ধের ক্ষেত্রের চেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে অর্থনৈতিক অবরোধ। তাই ইরানের বন্দরে তালা, হরমুজে চাপ, ভেতরে শ্বাসরোধ, ইরান কি যুদ্ধ নয় বাঁচার পথ খুঁজছে? বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতাগুলো একটি হলো, যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না, অর্থনীতির শ্বাসরোধ দিয়েও হয়। তো 2026 সালে আমেরিকার নেতৃত্বে ইরানের সমুদ্র বন্দর ও বাণিজ্যিক রুট অবরুদ্ধ হওয়ার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা শুধু সামরিক চাপ নয়, এটি মূলত একটি ইকোনমিক চোখহোল্ড স্ট্র্যাটেজি বা অর্থনৈতিক শ্বাসরোধ কৌশল। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে মার্কিন নৌ অবরোধ ইরানের অর্থনীতির কেন্দ্রীয় ধমনীতে আঘাত করেছে। কেন হরমুজ এত গুরুত্বপূর্ণ? স্ট্রেইট অফ হরমুজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য রুটগুলোর একটি। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন এই প্রণালী দিয়ে হয়। ইরানের জন্য একটি আরও গুরুত্বপূর্ণ কারণ, ইরানের অধিকাংশ তেল রপ্তানি সমুদ্র নির্ভর। বৈদেশিক মুদ্রার প্রধান উৎস জ্বালানি, বন্দর আমদানি ছাড়া শিল্প উৎপাদন টিকিয়ে রাখা কঠিন। খাদ্য, ঔষধ, যন্ত্রাংশ, শিল্প কাঁচামাল সবকিছুর বড় অংশ আসে সমুদ্রপথে। তো ক্যান্টকম এর বিবৃতি অনুযায়ী
ইরানের সমুদ্র বাণিজ্য কার্যত বন্ধ করে দেওয়ার মতো অবস্থায় নেওয়া হয়েছে? কোন কোন সেক্টর সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে? তেল ও গ্যাস রপ্তানি ইরানের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত। ইরানের রাষ্ট্রীয় আয়ের বড় অংশ তেল ও গ্যাস থেকে আসে। সমস্যা হলো ট্যাঙ্কার চলাচল কমে গেছে, আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলো ঝুঁকি নিতে চাচ্ছে না, অনেক জাহাজ রুট পরিবর্তন করেছে, ক্রেতারা বিকল্প উৎস খুঁজছে বা যাচ্ছে। তেল বিক্রি হলেও ডিসকাউন্টেড অয়েল হিসেবে কম দামে বিক্রি করতে হচ্ছে। মার্কিন অবরোধের পর বহু জাহাজ দিক পরিবর্তন করেছে বা হরমুজে প্রবেশ এড়িয়েছে। এটি ইরানের বৈদেশিক মুদ্রা রিজার্ভে সরাসরি চাপ সৃষ্টি করেছে। ব্যাংকিং ও আন্তর্জাতিক লেনদেন ইরান আগে থেকেই সুইফট ও পশ্চিমা আর্থিক ব্যবস্থায় সীমাবদ্ধ ছিল। এখন পরিস্থিতি আরও জটিল। ডলারের লেনদেন সংকুচিত, বৈদেশিক বিনিয়োগ প্রায় স্থবির, আমদানি ব্যয় বেড়েছে। মুদ্রাস্ফীতি ও রিয়ালের অবমূল্যায়ন বাড়ছে, অর্থাৎ যুদ্ধের পাশাপাশি কারেন্সি ক্রাইসিস তৈরির ঝুঁকিও বেড়ে গেছে। খাদ্য নিত্যপণ্য সরবরাহ অবরোধের ফলে খাদ্য আমদানি খরচ বেড়েছে, সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়ার ঝুঁকি, ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ছে। যুদ্ধ যত দীর্ঘ হবে, জন অসন্তোষ তত বাড়বে। শিল্প ও উৎপাদন খাত ইরানের অনেক শিল্প বিদেশি যন্ত্রাংশ ও কাঁচামালের উপর নির্ভরশীল। ফলে কারখানার উৎপাদন কমেছে, অটোমোবাইল ও পেট্রোকেমিক্যাল খাতে চাপ, বিদ্যুৎ ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ কঠিন হচ্ছে, কর্মসংস্থানে ধাক্কা লেগেছে। শিপিং ও বন্দর অর্থনীতি মার্কিন ঘোষণা অনুযায়ী ইরানের বন্দরে প্রবেশ বা বের হওয়া জাহাজকে বাধা দেওয়া হচ্ছে, এমনকি একটি ইরানি ফ্ল্যাগ ট্যাঙ্কারকে গুলি করে অক্ষম করার ঘটনাও সামনে এসেছে। এতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর কাছে বার্তা গেছে ইরান রুট এখন উচ্চ ঝুঁকিপূর্ণ। ফলে ফ্রেইট খরচ বেড়েছে, বিমা ব্যয় বেড়েছে, বন্দর কার্যক্রম ধীর হয়েছে, বৈদেশিক বাণিজ্য সংকুচিত হয়েছে। তাহলে ইরান কি সত্যিই নরম হচ্ছে? বাহ্যিক বক্তব্যে ইরান এখনো কঠোর অবস্থায় দেখাচ্ছে, কিন্তু বাস্তবতা বলছে আভ্যন্তরীণভাবে তারা নেগোসিয়েশন বা সমঝোতার পথ খুঁজছে ভিন্ন আঙ্গিকে। কেন ইরান কেন আলোচনার দিকে যেতে পারে? মূল কারণসমূহ কি কি? দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর অর্থনৈতিক সক্ষমতা ইরানের অনেক আগে থেকেই কমে গেছে। যুদ্ধ শুধু অস্ত্র নয়, অর্থ খায়। মিসাইল, ড্রোন, প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি, সেনা সরবরাহ, অবকাঠামো পুনর্গঠন সবকিছুর জন্য বিশাল অর্থের প্রয়োজন। যদি রপ্তানি আয় কমে যায়, যুদ্ধ দীর্ঘায়িত করা আত্মঘাতী হতে পারে। জনগণের চাপ বাড়ছে। ইরানে আগেই বেকারত্ব, মুদ্রাস্ফীতি, সামাজিক অসন্তোষ, ইন্টারনেট নিয়ন্ত্রণ, রাজনৈতিক বিভাজন ছিল। 2026 সালে ইন্টারনেট নিয়ন্ত্রণ ও সামাজিক চাপের বিষয়েও গবেষণা প্রকাশ হয়েছে। অর্থনৈতিক সংকট বাড়লে রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দুর্বল হতে পারে। চীন ও রাশিয়াও সীমাহীন ঝুঁকি নিতে চাইবে না। চীন ইরানের বড় অর্থনৈতিক অংশীদার হলেও তারা স্থিতিশীল জ্বালানি বাজার চায়, বৈশ্বিক বাণিজ্য ঝুঁকিতে ফেলতে চায় না, আমেরিকার সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চায় না। তাই ইরান বুঝছে পূর্ণ সমর্থন আর কৌশলগত সমর্থন এক জিনিস নয়। সামরিক বাস্তবতায় আমেরিকার নৌবাহিনী, বিমান বাহিনী, রণতরী, স্যাটেলাইট নজরদারি, আকাশ নিয়ন্ত্রণ, দীর্ঘপল্লার হামলা সক্ষমতা ইরানের তুলনায় বহুগুণ শক্তিশালী। তাই ইরান সম্ভবত ফুল স্কেল ওয়ার নয়, বরং কন্ট্রোল রেসিস্টেন্স কৌশলে যাচ্ছে। অবরোধ দীর্ঘ হলে রাষ্ট্রীয় কাঠামো ক্ষয় হতে পারে। যে কোনো রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হল যুদ্ধ প্লাস অর্থনৈতিক অচল অবস্থা প্লাস জনগণের হতাশা। এই তিনটি একসাথে তৈরি হলে রাষ্ট্রের ভিত নড়ে যায়। তাহলে কি ইরান আত্মসমর্পণ করবে? না, বিষয়টি এত সরল নয়। ইরান সম্ভবত তিনটি কাজ একসাথে করছে: বাইরে শক্ত অবস্থান দেখানো, অভ্যন্তরে ক্ষয় নিয়ন্ত্রণ করা, পর্দার আড়ালে নেগোসিয়েশন চালানো। এ কারণেই দেখা যাচ্ছে
প্রকাশ্যে হুমকি, কিন্তু একই সাথে আলোচনার ইঙ্গিত, সম্মানজনক সমাধান খোঁজা, যুদ্ধকে পূর্ণ আঞ্চলিক বিস্ফোরণে যেতে না দেওয়া। তাই বর্তমান সংকটের সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরান কতদিন অর্থনৈতিক শ্বাসরোধ সহ্য করে যুদ্ধ চালাতে পারে। কারণ ইতিহাস বলছে অনেক রাষ্ট্র সামরিক আঘাতে নয়, বরং অর্থনৈতিক ক্লান্তি, বাণিজ্য বিচ্ছিন্নতা ও আভ্যন্তরীণ চাপের কাছে নতি স্বীকার করেছে। আজকের ইরান ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাহিরে আগুন, ভেতরে হিসাব, আর সেই হিসাবই হয়তো শেষ পর্যন্ত মিসাইল নয়, আলোচনার টেবিলের দিকেই ঠেলে দিচ্ছে তেহরানকে। তো ধন্যবাদ। এই ছিল আজকের বিশ্লেষণাত্মক প্রতিবেদন আপনাদের জন্য, সর্বশেষ অবস্থা নিয়ে। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন।